যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন, বাংলাদেশের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করছে। এছাড়া তাকে দুর্নীতিগ্রস্ত হিসেবে প্রমাণ করার উদ্দেশ্যে এসব কাগজপত্র জাল করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে টিউলিপের এই অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবেদনে টেলিগ্রাফ লিখেছে, যেসব নথিপত্র দেখা গেছে তাতে দেখা যায় সাবেক লেবার মন্ত্রী টিউলিপের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র আছে, যা তার আগের দাবির সঙ্গে মেলে না। নথিপত্রে দেখা যাচ্ছে 2001 সালে 19 বছর বয়সে টিউলিপ বাংলাদেশের পাসপোর্ট পেয়েছিলেন, আর 2011 সালে তিনি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পেয়েছিলেন। নথিপত্র আরও ইঙ্গিত দিচ্ছে 2011 সালে ঢাকার আগারগাঁও পাসপোর্ট কার্যালয়ে টিউলিপ পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন। তবে টিউলিপের সহযোগীরা নথিপত্রে নানা অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরেছেন, যা এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, সিনেটের ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের কাছে গিয়ে নির্বাচিত হলে তাদের কল্যাণে কী ধরনের ভূমিকা রাখবেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এদিকে আজ সকালে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। এছাড়া সকালে জাতীয়তাবাদী ছাত্র দলেরও সংবাদ সম্মেলন করার কথা রয়েছে, তবে তারা কী বিষয়ে সংবাদ সম্মেলন করবেন তা এখনও জানানো হয়নি। আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগ্রাসন বিরোধী তথ্য প্রচার করা 20টির বেশি ফেসবুক পেজের নিয়ন্ত্রণ নিয়েছে ভারতীয় হ্যাকাররা। এমন অভিযোগ বাংলাদেশি এথিক্যাল হ্যাকার ও সাইবার বিশেষজ্ঞদের। মেটা প্রতিষ্ঠানে কর্মরত কিছু ভারতীয়দের সহযোগিতায় এমন অপকর্ম চালানো হয়েছে বলে দাবি তাদের। ভারতীয় গুজব ও অপতথ্যের বিরুদ্ধে সরব থাকা সেসব ফেসবুক পেজগুলো সাময়িক সময়ের জন্য মুছে ফেলেছে হ্যাকাররা। এতে নতুন করে বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। নাজিবুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রনি রায়হান। তারা সর্বপ্রথম আমাদেরকে টার্গেট করেছে এবং ইনশাল্লাহ আমরা এটা সর্বোচ্চ জবাবটাই দিব। তথ্য প্রযুক্তির এ যুগে বাংলাদেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি মূলধারার গণমাধ্যমেও অপপ্রচার চালাচ্ছে ভারত। গত 1 বছরে সে মাত্রা আরও বেড়েছে। অসত্য ও মনগড়া সেসব তথ্যের বিরুদ্ধে অবস্থান নেয় দেশীয় বিভিন্ন ফেসবুক পেজ। এবার ভারতীয় আগ্রাসনের শিকার হয়েছে সেই সব পেজগুলো। 1 সপ্তাহের ব্যবধানে ভারতীয় হ্যাকাররা নানা ছলচাতুরি করে সেই সব পেজ মুছে ফেলেছে ফেসবুক থেকে। ভারতীয় একটা চক্র মেটা ইন্ডিয়ার কিছু অসাধুদের সাথে জড়িত হয়ে বাংলাদেশি বেশ কিছু গুরুত্বপূর্ণ কমিউনিটি পেজ হ্যাক করেছে। তারা আমাদেরকে সহ সেই পেজগুলোকেই টার্গেট করেছে যারা বাংলাদেশে ভারতীয় আগ্রাসন, গুজব এবং অপপ্রচারের বিরুদ্ধে কাজ করে। আমরা গত 3 দিন আগে দেখতে পাই যে কোনো কারণ ছাড়াই আসলে আমাদের বিজনেস ম্যানেজারটা অ্যাক্সেস হয়ে গেছে। সেখানে ভারতীয় বেশ কিছু অ্যাকাউন্ট অলরেডি অ্যাড হয়ে গেছে, যেটা কোনোভাবেই টেকনিক্যালি সম্ভব না, এবং এর কিছুক্ষণের মধ্যেই আসলে পেজের অ্যাক্সেসটা চলে যায়। এবং শুধু আমাদেরটা ছাড়াও যতগুলো কমিউনিটির আসলে পেজ অ্যাক্সেস হয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করেছে, তাদেরটাও সেম সিনারিও। এটা আসলে সাধারণ হ্যাকিং নয়, বরং ফেসবুক কমিউনিটি এজেন্টের মাধ্যমে কেউ না কেউ আমাদের অ্যাক্সেস সরাসরি নিয়ে গেছে। যখন আমরা পেজের প্রোফাইলটা চেঞ্জ হতে দেখলাম, সাথে সাথে আমি বিজনেস বেরিয়ে হয়ে গেলাম। যাওয়ার পর দেখলাম অন্য একটা জিমেল যা আমাদের না, আমি সাথে সাথে রিমুভ দিলাম। রিমুভ দেওয়ার পর আমি আমার পেজে গেলাম, দেখলাম সবকিছু ঠিকঠাক আছে। এরপরের 1 মিনিট পর দেখি আমাকে পেজ থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের সাথে সাইবার যুদ্ধে জড়াতে পারে বাংলাদেশ বলে ইঙ্গিত দিয়েছে দেশীয় হ্যাকাররা। এতে দেশের অভ্যন্তরীণ সাইবার স্পেস ঝুঁকিতে থাকতে পারে বলে মত সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের। পার্শ্ববর্তী প্রতিযোগিতা দেশ হিসেবে আমাদের উপর তাদের নজর থাকবে, আমাদের একটা প্রতিযোগিতাটা থাকবে, এটা কিন্তু স্বাভাবিক। এবং অ্যাবনর্মাল যদি কোনো সাইবার ওয়ার তৈরি হয়ে যায় অযাচিতভাবে, আমার মনে হয় ডিপ্লোম্যাটিক্যালি, রাজনৈতিকভাবে, টেকনোলজিক্যালিভাবে একটা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউতে এটাকে সেট করবে বলে আমি আশা করি। 2012 সালে ব্যাপক আকারে পার্শ্ববর্তী দেশের সাথে সাইবার যুদ্ধে জড়ায় বাংলাদেশ। এতে বাংলাদেশ সহ ভারতীয় কয়েক হাজার সরকারি বেসরকারি ওয়েবসাইট ক্ষতিগ্রস্ত হয়। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। খুলনায় রেলওয়ের জমি দখলে চলছে মহোৎসব। অভিযোগ আছে রেলের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের মদদে রেলওয়ে আর ঘাট এলাকার জমি বেপরোয়া গতিতে দখল আর কোটি কোটি টাকার বাণিজ্য চলছে। রেলওয়ে কর্তৃপক্ষ গত 10 মাসে 36টি অবৈধ দখলের বিরুদ্ধে থানা এজাহার আর উচ্ছেদ করতে চিঠি দিলেও সেটি আর আলোর মুখ দেখেনি বলে স্বীকার করলেন রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা। দখলবাজির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তোয়েবের পাঠানো রিপোর্ট।
খুলনা মহানগরীর এসব বসতবাড়ির দোকানপাট তৈরি করা হয়েছে রেলওয়ের নিজস্ব সম্পত্তির উপর। খুলনা জংশনে মোট জমির পরিমাণ ছিল ২৬ একর, তার মধ্যে দখল হয়ে গেছে ২২ একর। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চলত দখলের মহোৎসব, সেই ধারাবাহিকতা এখনো চলমান। ৫ আগস্টের পর কিছু দুর্নীতিবাজ রাজনৈতিক দলের সাইনবোর্ড বিলবোর্ড টাঙ্গিয়ে নতুন করে দখলের মহোৎসবে নেমেছে। যে যেভাবে পারছেন রেলের জায়গা দখল করে স্থাপনা তৈরি করছে। সবকিছু দেখেও অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করছে রেলওয়ে কর্তৃপক্ষ, অথচ এসব দখলমুক্ত করা ছিল তাদের কাজ। রেলওয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে নিজেদের অসহায়তার কথা জানালেন। যেগুলো দখল হচ্ছে সে বিষয়ে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে যাচ্ছি। আমি যেগুলো আমার মনে করেন আসছে নজরে সেগুলো আমি এজাহার দাখিল করছি। পুলিশের নিষ্ক্রিয়তাকে দুষছেন স্থানীয়রা, তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে অভিযোগ পেলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছি, আসলে প্রতিকার খুঁজে পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমাদের তো সর্বাঙ্গে ব্যথা, যারা দিয়ে ভূত ছড়াবো তার নিজের ঘাড়েই ভূত, সঙ্গত কারণে আমরা মুক্তি পাচ্ছি না। আমরা সন্ত্রাসী যে তালিকা আছে সেই সন্ত্রাসীদের তালিকা অনুযায়ী তাদের সম্ভাব্য যে সমস্ত জায়গায় তারা থাকতে পারে সেই জায়গায় আমরা বিশেষ অভিযান পরিচালনা করতেছি। দলীয় নাম ভাঙিয়ে যারা এসব দখল বাণিজ্যে মেতে উঠেছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দলের নীতি নির্ধারককে বলা হয়েছে বলে জানান বিএনপির সাবেক এই সংসদ সদস্য। আমরা খুবই হতাশ হয়েছি যে ৫ তারিখের পর থেকে খুলনা রেলের জমি দখল হয়েছে। আমরা প্রশাসনকে বলেছি যে সমস্ত সব কিছুই দখলমুক্ত করার জন্য, এবং আমরা কেন্দ্রে রিপোর্টও দিয়েছি, আমি নিজেও রিপোর্ট দিয়েছি যে যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য। রেলের সম্পত্তি দখলমুক্ত করতে দ্রুত উচ্ছেদ অভিযানের দাবি সচেতন মহলের। এনটিভি নিউজ ডেস্ক। সাতক্ষীরা সদরে বিনা পোতায় বিদ্যুতে মূল গ্রিড লাইনের সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন লেগেছে। এতে সকাল থেকে জেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিস জানায় বেলা ১১টার দিকে বিনা পোতা এলাকায় ১৩২-৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনের একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো প্রাণহানি না ঘটলেও পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিস আরও জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে শহর ও গ্রামীণ জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। বন্ধ রয়েছে মিল, কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান। কাশফুল আর শ্বেত শুভ্র মেঘের ভেলা মানেই শরৎ। শেষ করছি শরতের এই অপরূপের খবর জানিয়ে। খোলা চোখে চারদিকে তাকালে পুরো আকাশটাই যেন একটি কাচের দেয়াল। স্বচ্ছ নীল আর পেঁজো তুলোর মতো মেঘ খেলা করছে আকাশ বিশাল বিস্তৃত আকাশ জুড়ে। বর্ষার দিনে গুরুম গুরুম শব্দ আর মুখ ভার করা ডামাডোল থেমে গিয়ে প্রকৃতি এখন যেন এক শান্ত কবি। বাতাসে দুলছে কাশফুল, যেন স্বপ্নের মতো নরম স্পর্শ ছুঁয়ে যাচ্ছে সবুজ ধানের কপাল। কখনো ধীর, কখনো উচ্ছল প্রকৃতির এই খামখেয়ালি সৌন্দর্য শুধু চোখের আনন্দ নয়, হৃদয়েও এনে দেয় প্রশান্তি। শরতের অপরূপ রূপের কথা জানাচ্ছেন সাদ্রিনা খন্দকার। বাতাসে দুলতে থাকা কাশফুলের শুভ্রতা যেন সাদা শাড়ির আঁচল। নদীর ধারে কিংবা জলরাশির পার ঘেঁষে বেড়ে ওঠা কাশবন জানান দিচ্ছে এখন একটু থমকে দাঁড়ানোর সময়। নীলাকাশের বুক যেন অনন্ত বিস্তার, তার গায়ে ভেসে বেড়ায় তুলোর মতো সাদা মেঘ, ঠিক যেন শিশুর হাতে ছেড়ে দেওয়া কাগজের ঘুড়ি। প্রকৃতির এমন রূপ মনে করিয়ে দিচ্ছে শরৎ এসেছে। হালকা বাতাস আর রোদের মিশেল ঋতুর এই রূপ মনে আনে প্রশান্তি। শরৎ তাই শুধু ঋতু নয়, এ যেন প্রকৃতির এক সুর যা ছুঁয়ে যায় মানুষের অন্তর। নদীর তীরে, গ্রামের পথে কিংবা শহরের প্রান্তে শরতের ছোঁয়া সবখানে স্পষ্ট। তাই কেউ এসেছে নগরের মাঝে শরতের বিকেল দেখতে, আবার কেউ কেউ ক্যামেরায় বন্দি করে রাখছে ঋতুর রূপ। এখানে এসে ভালো লাগছে, খুব ব্যস্ততার মধ্যে আসলাম কাশফুল দেখতে। এখানে আসলে আমার মনে হয় যে দুর্গাপুজো কাছায় আইছে, দুর্গাপুজো আসছে, ভালো লাগে আর কি। পরিবার সহ সবাইকে নিয়ে কাশফুল দেখতে আসছে, এটা খুবই ভালো লাগে। আর এই সময় হচ্ছে মনও ফ্রেশ থাকে। ঢাকা শহরে আসলে এরকম পরিবেশ সাধারণত পাওয়া যায় না, তো চারদিকে কাশফুল অনেক সুন্দর, ভালোই লাগতেছে। শরতের এই অপরূপ রূপ মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা সহজ, কতটা নির্মল। শরতের সঙ্গে কাশফুল, নদী এবং আকাশে সাদা সাদা মেঘ এগুলো জড়িত। তো প্রকৃতির এই বৈচিত্র্য তো আমাদের কবিতায় এসেই গেছে, আসছে, আগামীতেও আসবে।
হ্যাঁ, জীবনকে রঙিন বলতে কি জীবনের মধ্যে একটা প্রভাব ফেলে। কাশফুলের শুভ্রতা আর নীল আকাশের অন্তহীন মায়ায় শরৎ যেন হয়ে ওঠে এক জীবন্ত কবিতা। এই ঋতুকে প্রকৃতি যেন সাজিয়েছে আপন হাতে, তাই নগরীর ব্যস্ততায় শরৎ হয়ে ওঠে এক শান্তির প্রতীক, যার সুর ছুঁয়ে যায় হৃদয়কে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, তেমনি অপবাদও চালানো হচ্ছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭১-এর ভিন্ন অবস্থানে থাকা দল ও সদ্য জন্ম নেয়া দলও বিএনপিকে নিয়ে কথা বলছে। কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। আকাশ আলমগীরের ক্যামেরায় কিশোরগঞ্জ থেকে হাসান মাহমুদের রিপোর্ট। কিশোরগঞ্জ জেলা বিএনপির এই উচ্ছ্বাসমুখর সম্মেলন অনুষ্ঠিত হলো প্রায় এক দশক পর। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ছিল বাড়তি উৎসাহ উদ্দীপনা। সম্মেলনের আয়োজনস্থল শহরের পুরাতন স্টেডিয়ামে জড়ো হন জেলার ১৩ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী ও কাউন্সিলররা। কেজি সরকারের কোনো জনগণের ভোটের অধিকার দেন নাই। আমাদের বিএনপি সবসময় জনগণের পক্ষে ছিল এবং ভোটের রাজনীতি করে। আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাসী। কালকে রাত থেকে ঈদের একটা আমেজ বিরাজ করতেছে, খুব আনন্দিত। ৯ বছর পর আমরা ভোট দিতে পারবো, নেতা নির্বাচন করতে পারবো। সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৭১-এ ভিন্ন অবস্থানে থাকা দল, এমনকি যারা নতুন জন্ম নিয়েছে, তারাও বিএনপিকে নিয়ে নানান কথা বলছে। তিনি বলেন, বিগত দিনেও বিএনপিকে ভেঙে ফেলার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সফল হয়নি, বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে। অনেকেই বলে, ব্যক্তি বলে, রাজনৈতিক দলগুলো বলে, যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে, যারা ১৯৭১ সালে ভিন্ন জায়গায় ছিল, ভিন্ন অবস্থানে ছিল, তারাও বলে। তাদের জানা উচিত যে বিএনপি হচ্ছে সেই দল, যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। বিএনপি মহাসচিব বলেন, অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বিএনপির বিরুদ্ধে। ফ্যাসিবাদী সরকার চালিয়েছে গুম, হত্যা, নির্যাতন। তিনি বলেন, ভোটের মধ্য দিয়ে দেশ পরিচালনার যে সুযোগ তৈরি হয়েছে তা বিএনপি নষ্ট হতে দেবে না। অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি ৪৭ বছর যা কিছু ভালো তা সবকিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশ। কিশোরগঞ্জের এবারের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য মোট ৬ জন নেতা প্রতিদ্বন্দ্বিতা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের জেলা উপজেলা পর্যায়ে বিএনপির নেতৃত্বকে সুসংহত করতেই এই ধরনের সম্মেলনগুলো শেষ করতে চায় বিএনপি। পাশাপাশি নেতাকর্মীরা বলছেন, দলীয় শৃঙ্খলা সুসংহত করে জনগণের বিশ্বাস বা আস্থা অর্জন করাই হবে তাদের লক্ষ্য। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কিশোরগঞ্জ। ১২ মাসে ২৪ দফা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। এদিকে ছাত্রদল ২-১ দিনের মধ্যে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা জানিয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীরা বলছে, রাজনৈতিক সংগঠন বিবেচনা না করে কল্যাণে যারা কাজ করবে এমন প্রার্থীদের নির্বাচিত করার কথা ভাবছেন তারা। রাজশাহী থেকে সৌম্য সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। শনিবার সকালে ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির প্যানেলের ভিপি প্রার্থী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। প্রতি বছর নির্ধারিত সময়ে রাকসু নির্বাচন, অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভর্তুকি প্রদান, ক্যাম্পাসে মানসম্মত খাবারের নিশ্চয়তা সহ শিক্ষার্থীদের কল্যাণে নানা পরিকল্পনার কথা বলা হয়েছে তাদের ইশতেহারে। শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ, দ্বিতীয় আবাসন সংকট নিরসন, তৃতীয় মানসম্মত খাবার নিশ্চিতকরণ, চতুর্থ নিরাপদ ক্যাম্পাস, পঞ্চম তথ্যসেবা ও ডিজিটালাইজেশন। আমরা এই যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি, এইটা ক্যাম্পাসে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দায়বদ্ধ থাকব। রবিবার ছাত্রদল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জানিয়ে জিএস প্রার্থী জানালেন কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হবে তাদের ইশতেহারে।
আপনারা যতদিন না আবাসিক আপনাদের জন্য নিশ্চয়তা দিতে পারি, নিশ্চিত করতে না পারি, ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনার একটা ভর্তুকির ব্যবস্থা করে দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে অত্যাধুনিক মানের করা হবে, সেটা নাপা সেন্টার বাদ দিয়ে যেন একটা অত্যাধুনিক মেডিকেল সেন্টার গঠন করা হয়। দূরবর্তী শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব করতে আমরা সেই জায়গা থেকে কাজ করব। এদিকে কোনো রাজনৈতিক দলের পরিচিতি দেখে নয়, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারবে এমন প্রার্থীদের নির্বাচিত করার কথা ভাবছে ভোটাররা। যারা অ্যাকচুয়ালি স্টুডেন্টদের জন্য কাজ করবে এরকম যোগ্য প্রার্থীকে আমরা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যে ভোটের মাধ্যমে তাদেরকে বিজয়ী করতে পারি। একজন শিক্ষার্থী যাতে মনে করে যে সে ভিপি হয়েছে তার মানে আমরাও ভিপি। আগামী 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুকাঙ্ক্ষিত রাকসু নির্বাচন। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। জুলাই গণ অভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আঁকা গ্রাফিতি জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, আত্মত্যাগ ও বীরত্ব আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে তরুণরা সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত হবে। মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা এ সময় উপস্থিত ছিলেন। এই প্রজন্ম, আগামী প্রজন্মকে জানাতে হবে জুলাইয়ের সেই গণ অভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। ছাত্র জনতার নেতৃত্বে সেই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন দিশা দিয়েছিল। নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানে উন্নীত করতে বিদেশি দক্ষ অপারেটর নিয়োগের বিকল্প নেই। অন্যথায় বর্তমানে বন্দর যে অবস্থায় আছে সে অবস্থা থেকেই যাবে। চট্টগ্রাম বন্দর এবং কাস্টমসে বিদ্যমান সমস্যা চিহ্নিত করা সহ করণীয় নির্ধারণ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রাম বন্দরের কন্টেনার হ্যান্ডেলিং, বন্দর ব্যবস্থাপনা সহ নানা জটিলতায় বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দিনে দিনে এসব সমস্যা যেন আরও বেড়ে চলেছে। এসব সমস্যা দূর করতে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে করণীয় নির্ধারণ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, বিগত সময়ে এই বন্দরের উন্নয়নে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এখন সময় হয়েছে চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানে উন্নীত করা। বন্দর দিয়ে দিল, বন্দর কাকে দেবো আমরা? অপারেটর। ওইগুলো যদি আপনারা ইন্টারন্যাশনাল আপনার ইনভেস্টমেন্ট অ্যাকসেপ্ট না করেন, তাহলে আমরা ওই যেই তিমিরে আছে সেই তিমিরে থাকবো। সম্প্রতি বন্দরের সেবা ক্ষেত্রে বর্ধিত মাশুল পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে অন্যান্য আলোচকরা বলেন, আমদানি রপ্তানিবাহী জাহাজের নাইট নেভিগেশন চালু ও ঢাকায় কমলাপুর আইসিডিতে কন্টেনার পরিবহনের ক্ষেত্রে রেলওয়ের সক্ষমতা বাড়ানো সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। আমরা টাইম রিলিজ স্টাডিতে দেখেছি যে একদিনের মধ্যে চিটাগং থেকে সিংহভাগ মাল খালাস হয়ে যায়। তার মানে কি একদিনের মধ্যে মাল খালাস সম্ভব? সিস্টেম রেডি, এবং আমাদের কোথাও না কোথাও সমস্যা আছে বলে আমরা এগুলো হয়তো করতে পারছি না। কর্মশালায় চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয় সুপারিশ আগামী 1 মাসের মধ্যে লিখিত আকারে মন্ত্রণালয়ে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। দুপুরে চট্টগ্রাম নগরীর দক্ষিণ নালাপাড়ায় পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর কাছে এবার পূজায় নাশকতা বা বিশৃঙ্খলার কোনো ধরনের তথ্য নেই। দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি থাকবে বলে জানিয়েছেন তিনি। আগামী নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় দলের ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে বর্তমান প্রেক্ষাপটে সমসাময়িক রাজনীতি নিয়ে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের ভাবনা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে তৃণমূল ও সহযোগী সংগঠনের নেতারা মাঠ পর্যায়ে নানা সমস্যা নিয়ে আলোচনা করেন।
একটি রাজনৈতিক দল যাদের সংসদ নির্বাচনে জয়ের কোনো সম্ভাবনা নেই তারাই পিআর পদ্ধতির দাবি তুলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। শুক্রবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এ সময় উপস্থিত ছিলেন। কুমিল্লায় চুরির অভিযোগে আটক যুবককে কুকুর লেলিয়ে অমানবিকভাবে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় মিলের 3 নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। সকালে র্যাব সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ শান্ত ইসলাম, আলামিন ওরফে লিপু এবং মোহাম্মদ সজীব হাওলাদার। তারা সবাই বুড়িচং উপজেলার সাকুরা স্টিল মিলের নিরাপত্তা কর্মী। শুক্রবার দুপুরে সাকুরা স্টিল মিলে জয়চন্দ্র সরকার নামে এক যুবককে চোর সন্দেহে আটক করে তার পেছনে কুকুর লেলিয়ে দেয় নিরাপত্তা কর্মী। মারধর করা হয় তাকে। ওই দিন রাতে আহত জয় বাদী হয়ে বুড়িচং থানায় মামলা দায়ের করে। পরে নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার করা হয়। দেশ গড়তে জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত দুর্নীতি প্রতিরোধ জরুরি বলে মন্তব্য করেছেন দেশ সেরা উদ্যোক্তারা। সকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত শিল্প শিক্ষায়ন সংযোগ উন্নয়ন বিষয়ক সেমিনারে এই কথা বলেন উদ্যোক্তারা। উপাচার্য অধ্যাপক ডক্টর এম.আর. কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান ও উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুম ইকবাল। জনগণ পিআর চায় কিনা নির্ধারণ করবে দেশের জনগণ। তাই আন্দোলনরত দলগুলোর প্রতি ইশতেহার দিয়ে নির্বাচনে জয়লাভ করে পিআর বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও সরকারের ব্যর্থতার দায় দেওয়া হয় কেবল এনসিপিকে। ইফতেখার রেজা রিপোর্ট। রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন শীর্ষক আলোচনায় অংশ নেয় বিএনপি, এনসিপি সহ ছাত্রদল নেতারা। যেসব বিষয়ে আলোচনার টেবিলে নিষ্পত্তি সম্ভব তা নিয়ে রাস্তায় আন্দোলনের সমালোচনা করেন সালাউদ্দিন আহমেদ। সবাই এক এক রকমের দাবি নিয়ে আন্দোলনে যেতে পারেন, গণতান্ত্রিক অধিকার আছে। তা আমরা বলছিলাম যে বিষয়গুলো এখনো আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায়, সেই জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করার জন্য কি আপনারা রাস্তায় গেলেন? তো সেই চাপকে আবার বাতাসশূন্য করার জন্য আমাদেরকেও তো যেতে হবে রাস্তায় আন্দোলনে, সেটাকে আমরা এখন চাই। হাসনাত আবদুল্লাহ বলেন, অভ্যুত্থানের পরবর্তী সময়ে গণমাধ্যম সহ ফ্যাসিবাদের সকল শক্তির বিপক্ষে একাই লড়তে হয়েছে এনসিপিকে। 2009 পরবর্তী সময়ে কিভাবে বিএনপিকে, জামাতে ইসলামকে, কিভাবে এই মিডিয়া, এই ব্যুরোক্রেসি এবং মিলিটারি তাদের মৃত্যুর বৈধতা উৎপাদন করেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এবং পরিতাপের বিষয়, অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ফ্যাসিস্ট 3টি অপশক্তির বিরুদ্ধে এনসিপিকে একা লড়ে যেতে হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবিদুল ইসলাম খান বলেন, ডাকসু নির্বাচনে পরাজিত হলেও শিক্ষার্থীদের জন্য কাজ চালিয়ে যাবে ছাত্রদল। নির্বাচন শেষ হয়ে গেছে, তার মানে সবকিছু চুকিয়ে গেছে, ব্যাপারটা তা না। দলীয় স্বার্থের বাইরে গিয়ে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা। ইফতেখার রেজা, এনডিভি নিউজ, ঢাকা। জাতীয় পুরুষ দলের নির্বাচক প্যানেলে যুক্ত হলেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। অন্যদিকে নারী দলের নির্বাচকের ভূমিকায় দেখা যাবে সাবেক অধিনায়ক সালমা খাতুনকে। বিসিবির জরুরি বোর্ড সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। বিসিবি নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে, তার আগে জরুরি বোর্ড সভায় বসেছিল পরিচালনা পর্ষদ। এদিন সভায় জাতীয় পুরুষ ও নারী দলের জন্য নির্বাচক হিসেবে 2 নতুন মুখ নিয়োগ দেয়া হয়। হান্নান সরকার দায়িত্ব ছাড়ার পর দীর্ঘদিন জাতীয় দল নির্বাচক প্যানেলে তৃতীয় পদটি খালি ছিল। অবশেষে সাবেক পেসার হাসিবুল হোসেন শান্তকে দিয়ে সেটা পূরণ করেছে বিসিবি। বাংলাদেশের হয়ে 5 টেস্ট ও 32টি ওয়ানডে খেলা শান্ত দীর্ঘদিন বয়সভিত্তিক দলের নির্বাচকের দায়িত্বে ছিলেন। এছাড়া নারী দলের নির্বাচক প্যানেলে যুক্ত হচ্ছেন সাবেক অলরাউন্ডার সালমা।
এতদিন এককভাবে এই প্যানেলের দায়িত্ব সামলাচ্ছিলেন সাজ্জাদ আহমেদ। 46 ওয়ানডে ও 95 আন্তর্জাতিক টি20 খেলেছেন সালমা। তার হাত ধরেই 2018 সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তাদের এক্সপিরিয়েন্স, তাদের বাংলাদেশ টিমের পার্টিসিপেশন, তারপরে আমাদের ইন্টারভিউ করা হয়েছে। অন্যান্য আমাদের টিমের তারা সিলেক্টেড আছে, ওদের থেকে এক্সপিরিয়েন্স হিসাবে শান্তকে নেওয়া হলো। বিকজ শান্ত হ্যাজ প্লেড অনেক দিন বাংলাদেশের টপ লেভেলে, সেই হিসাবে তাকে সিলেক্ট করা হয়েছে। এদিকে 4 ক্লাবের মালিকানা নিষ্পত্তিতে গঠিত ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নিতে আরেকদিন সময় নিয়েছে। এছাড়া অনিয়মের কারণে দুদকের নজরে পড়া 14 ক্লাবের কাউন্সিলররা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবে বলে জানিয়েছে মিডিয়া কমিটির প্রধান। এখন আপনাকে আমি অ্যাকিউজ করতে পারি, বাট আপনার জাজমেন্ট যদি না পান তো আপনি তো দোষী না। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন দে আর এলিজিবল। 4 অক্টোবর নির্বাচন হওয়ার কথা বিসিবির। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে আসন্ন বিসিবি নির্বাচনকে সামনে রেখে সরকারি হস্তক্ষেপের পর বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলরশিপে প্রভাব খাটাচ্ছে এবার বিএনপি। অন্তত 8টি জেলা থেকে রাজনৈতিক বিবেচনায় কাউন্সিলরশিপ নির্ধারণ করার অভিযোগ উঠেছে। কাউন্সিলর হবার পূর্ব শর্ত হিসেবে কোনো কিছুর আমলে না নেয়ার কথা বলা হচ্ছে। নড়াইল, বাগেরহাট, কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, লক্ষ্মীপুর এবং কুমিল্লার কাউন্সিলরদের সবাই রাজনৈতিক পদধারী ব্যক্তি। তাই এটি গঠনতন্ত্র এবং জাতীয় ক্রীড়া পরিষদের অ্যাডহক কমিটির কাউন্সিলরশিপ নীতির সুস্পষ্ট লঙ্ঘন বলছে সংশ্লিষ্টরা।